তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিং এবং আমি গোলাম কিবরিয়া। জানিয়ে দিচ্ছি শিরোনাম। করোনায় আরও ৮ জনের মৃত্যু, শনাক্তের হার 2.53। টিকাদানে বাড়ছে ভিড়। বিচ্ছিন্ন সহিংসতায় ৫৫ পৌরসভার ভোট গ্রহণ শেষে চলছে গণনা, পটিয়ায় একজন নিহত। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত, মার্চের প্রথম সপ্তাহে খোলার পরিকল্পনা। টেস্ট সিরিজে উইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ, ঢাকা টেস্টে ১৭ রানের হার। শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। দেশে করোনায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ ৫ এবং নারী ৩ জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো ৮,২৭৪ জনের। ২১০টি ল্যাবে ২৪ ঘন্টায় ১২,৯০০ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৩২৬ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২.৫৩%। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫,৪০,৫৯২ জনে। সুস্থ হয়েছেন আরও ৪৬২ জন। এ নিয়ে মোট সুস্থ ৪,৮৭,২২৯ জন। রাজধানী সহ দেশের সব টিকা কেন্দ্রে বাড়ছে টিকা গ্রহীতার সংখ্যা। টিকা কর্মসূচির ৭ম দিনে সকাল থেকে কার্যক্রম শুরু হয়ে শেষ হয় দুপুর ২:৩০টায়। টিকা কেন্দ্রে প্রতিদিনের মতো আজও ভিড় ছিল আগ্রহীদের। রাজধানীর বিএসএমএমইউ, ঢাকা মেডিকেল, কুর্মিটোলা সহ সব টিকা কেন্দ্রে নানা বয়স এবং পেশার মানুষ টিকা নিচ্ছেন। এদিকে নিবন্ধন করেও SMS না পাওয়ায় টিকা না পেয়ে ফিরতে হয়েছে অনেককে। প্রথম সপ্তাহে সারা দেশে করোনার টিকা নিয়েছেন ৭,৩৬,৬৮০ জন। চতুর্থ ধাপে দেশের ৫৫ পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল ৮টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে বেশিরভাগ কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। চতুর্থ ধাপের এই নির্বাচন নিয়ে সাধারণ মানুষের আগ্রহ ছিল দেখার মতো। ভোট শুরুর পর থেকেই বিভিন্ন কেন্দ্রে বাড়তে থাকে ভোটারের উপস্থিতি। সকাল থেকে অনেকটা উৎসবমুখর পরিবেশেই চলে ভোট গ্রহণ। চট্টগ্রামের পটিয়া ও চন্দনাইশ পৌরসভায় মেয়র পদে প্রার্থী ৪ জন। তবে সাতকানিয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ জুবায়ের মেয়র নির্বাচিত হওয়ায় ভোট গ্রহণ হয় শুধু কাউন্সিলর পদে। দেখা দিয়েছে কন্টা সিট দিব, মার হাঁটছে, মার খাবার আবার সিট দিয়েছে কাউন্টার। বরিশালের বানারীপাড়া ও মুলাদি পৌরসভায় সকাল থেকেই ভোট গ্রহণ চলে শান্তিপূর্ণভাবে। নির্বাচনী পরিবেশ নিয়ে কোনো অভিযোগ ছিল না ভোটারদের। নিরাপত্তা ব্যবস্থা খুবই জোরদার, খুবই ভালো। আমি যখনই কোনো সমস্যা মনে করেছি তাদের ডাকলাম, তারা একদম সাথে সাথে হাজির। আগেও দিয়েছি, তবে সুন্দরভাবেই দিয়েছি, কিন্তু এবার আরো বেশি সুন্দর হয়েছে। রাজশাহীর তানোর, তাহিরপুর ও নওহাটা পৌরসভায় ভোট হয় ব্যালটের মাধ্যমে। এছাড়া গোদাগাড়িতে হয় ইভিএমের মাধ্যমে। এসব এলাকার বেশিরভাগ কেন্দ্রেই ছিল ভোটারদের দীর্ঘ লাইন। সিলেটের কানাইঘাট পৌরসভায় ভোট হয় উৎসবমুখর পরিবেশে। হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভায় প্রথমবারের মতো ইভিএমে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। খুব সুন্দর পদ্ধতি, এরকম যাতে সবই হয় এবং সুন্দরভাবে দিতে পারছি। প্রত্যেকটি ভোট কেন্দ্রে নারী এবং পুরুষ ভোটারের ব্যাপক উপস্থিতি আমি লক্ষ্য করেছি। এই ধাপে টাঙ্গাইলের কালিহাতী ও গোপালপুর পৌরসভায় ৯ জন লড়ছেন মেয়র পদে। ২ পৌরসভাতে রয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। ময়মনসিংহের ফুলপুর ও ত্রিশাল পৌরসভায় ভোট দিতে সকাল থেকেই ভিড় দেখা গেছে নারী পুরুষের। নির্বাচনী পরিবেশ নিয়ে ভোটারদের তেমন অভিযোগ না থাকলেও গুরুত্বপূর্ণ প্রায় সব কেন্দ্রেই আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল সন্তোষজনক। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এদিকে নির্বাচনী সহিংসতায় চট্টগ্রামের পটিয়ায় আব্দুল মাবুদ নামে একজন নিহত হয়েছেন। দুপুরে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নোয়াখালীর সোনাইমুড়ি পৌরসভায় ২ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় একজন গুলিবিদ্ধ হয়। ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় শরীয়তপুর এবং নরসিংদীতে ২টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত হয়েছে।
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন দুজন। লালমনিরহাটে 4টি কেন্দ্রে 2 প্রার্থীর কর্মী সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এদিকে অনিয়মের অভিযোগে বরিশালের বানারীপাড়া, কিশোরগঞ্জের বাজিতপুর, চাঁদপুরের ফরিদগঞ্জ, লক্ষ্মীপুরের রামগতি, মুন্সিগঞ্জের মিরকাদিম, নাটোরের বড়াইগ্রাম এবং বাগেরহাট পৌরসভায় নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি জাতীয় পার্টির মেয়র প্রার্থীরা। করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও এক দফা বাড়ল 28 ফেব্রুয়ারি পর্যন্ত। মার্চের প্রথম দিকে স্কুল কলেজ খোলার পরিকল্পনা মন্ত্রণালয়ের, এজন্য নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। করোনা মহামারীর কারণে গত বছরের 18 মার্চ থেকেই বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। ডিজিটাল মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালিত হলেও এর বাইরে রয়ে গেছে অনেক শিক্ষার্থী। এ অবস্থায় চলতি বছরের এসএসসি পরীক্ষা জুন মাসে এবং এইচএসসি জুলাই বা আগস্টে করার পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয়ের। সেই অনুযায়ী কমানো হয়েছে এসএসসি সিলেবাসও। 28 ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি বাড়ানো হলেও মন্ত্রণালয় বলছে মার্চে স্কুল কলেজ খোলার সব প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। সেক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে 6 দিন এবং অন্য শ্রেণীর শিক্ষার্থীদের সপ্তাহে 1 দিন করে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস নেওয়া হবে। যখনই মনে হবে যে আমরা এখন খুলে দিতে পারি, আর শিক্ষকদের যেহেতু আমাদের টিকা দেওয়ার বিষয়টা হয়ে যাচ্ছে, আশা করি আমরা ঠিক ডেট বলতে পারছি না, তবে হয়তো খুব সহসাই আমরা খুলতে পারবো, এরকমের একটা আশা আমাদের আছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে প্রাথমিক বিদ্যালয়গুলোতেও স্বাস্থ্যবিধি মেনে ক্লাস চালুর প্রস্তুতি নেওয়া হয়েছে। সেই সঙ্গে নিয়মিত শিক্ষার্থীদের খোঁজ খবর নেওয়ার জন্য শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে। নানা ধরনের পরিকল্পনা আছে। আমরা স্কুল খুললে কিভাবে বাচ্চা কাচ্চাদের আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায়, এরকমের নানা ধরনের চিন্তা ভাবনা আমাদের আছে। এরকম আমরা নির্দেশ দিয়ে দিচ্ছি অলরেডি, স্কুলে দিয়ে দিচ্ছি। শিক্ষক এবং অভিভাবকরা বলছেন বাসায় শিক্ষার্থীদের তেমন একটা পড়াশোনা হচ্ছে না, তাই দ্রুত স্কুল খোলার উদ্যোগ নেওয়ার তাগিদ তাদের। স্বাস্থ্যবিধি মেনে স্কুল খুলে দেওয়া উচিত। বাসায় বসে তাদের কোনো লেখাপড়া হচ্ছে না। পরীক্ষার্থীদের কথা চিন্তা করে একজন শিক্ষক হিসাবে আমি জোর দাবি জানাই অনতিবিলম্বে যাতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। যেসব প্রতিষ্ঠানের সামর্থ্য আছে তাদের অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান মন্ত্রণালয়ের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চিকিৎসকরা রোগী দেখায় ব্যস্ত থাকেন বলে গবেষণার সুযোগ পান না। চিকিৎসা ব্যবস্থার উন্নতিতে গবেষণা বাড়ানোর তাগিদ দিয়ে এমন আক্ষেপ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ তাগিদ দেন। প্রধানমন্ত্রী বলেন, সরকার ভারতের মতো অন্য দেশের উপহারের টিকাও নেবে। International Institute of Medical Sciences and Cancer Research. নারায়ণগঞ্জের কুমুদিনী কমপ্লেক্সে ট্রাস্টের উদ্যোগে গড়ে উঠছে গবেষণা প্রতিষ্ঠান কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস অ্যান্ড ক্যান্সার রিসার্চ। গবেষণা প্রতিষ্ঠানটিতে থাকবে আধুনিক ও আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা। দানবীর রণদা প্রসাদ সাহার হাতে গড়া এই প্রতিষ্ঠানের চিকিৎসা সেবার খ্যাতি রয়েছে বিশ্বজুড়ে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে গবেষণা প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। স্মৃতিচারণ করতে গিয়ে কুমুদিনী পরিবারের সঙ্গে নিজের শৈশবের কথা উল্লেখ করেন শেখ হাসিনা। এক সময় আব্বার তো ইচ্ছেই হয়ে গেল যে আমাকে ওখানে ভর্তি করে দেবেন, যদিও সেটা সম্ভব হয়নি আর কখনো, কিন্তু ভারতেশ্বরী হোমসের যে চমৎকার ব্যবস্থাপনা সেটা সকলকে মুগ্ধ করে। এবং আমি ধন্যবাদ জানাই যে রাজীবকেও, যে এখনও তারা এবং তাদের পরিবার সেই পরিবেশটা এখনও সুন্দরভাবে ধরে রেখেছে। চিকিৎসা খাতে গবেষণা বাড়ানোর তাগিদ দিয়ে সব ধরনের সহায়তার আশ্বাস দেন সরকার প্রধান। মেডিকেল সায়েন্সের রিসার্চ খুব বেশি একটা হচ্ছে না, যেটা হওয়া একান্তভাবে প্রয়োজন। কারণ আসলে যাদের রিসার্চ করার কথা সকলে মানে ডাক্তার হয়ে রোগী দেখতে এত ব্যস্ত, তারা বসে রিসার্চ খুব হাতে গোনা খুব কয়েকজনই আমি দেখি তাদের পাবলিকেশন এবং রিসার্চ।
তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ফলে করোনা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী। ভারত আমাদেরকে 20 লক্ষ ডোজ উপহারও দিয়েছে, আরও অন্যান্য দেশ এখন দিতে চাচ্ছে। আমরা সবই নেব, যাতে একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত এই টিকা আমরা দিতে পারি, সেটা আমরা ব্যবস্থা নেব। টিকা নিলেও স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ও বিন্দু বিন্দু ঘামে গড়ে উঠেছে কুমুদিনী। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্স নিউজ, ঢাকা। বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমান জড়িত থাকার দালিলিক প্রমাণ রয়েছে, জাতির সামনে তা উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বীরোত্তম বাতিলের বিষয়টি প্রস্তাব আকারে রয়েছে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ জানতে কিছুটা অপেক্ষা করতে হবে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুর খুনি হিসেবেই খেতাব বাতিলের প্রস্তাব দিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। রাজধানী শ্যামপুর খালের বউবাজার অংশে 100 ফুট খালের 96 ফুটই দখল হয়ে গেছে। রোববার সেখানে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। উচ্ছেদ করা হয়েছে 5 তলা একটি ভবন সহ বেশ কিছু স্থাপনা। পর্যায়ক্রমে শ্যামপুর খালের অন্যান্য অংশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে ডিএসসিসি। শ্যামপুরের বউবাজারে অভিযান চালাতে গিয়ে তোপের মুখে পড়েন নির্বাহী ম্যাজিস্ট্রেট। দখলদাররা চড়াও হয় আইনশৃঙ্খলা বাহিনীর ওপরও। সরকারি কাজে বাধা দেয় আটক করা হয় দুজনকে। আমি চাইছি যে আমাকে সঠিক মাপ দিয়া তোমাদের যা পাও তোমরা নিয়ে যাও, আমারটা আমাকে দিয়ে যাও, কিন্তু সেটা হয় না। সিএস ম্যাপ অনুযায়ী পড়ে, বাট মহানগর ম্যাপ অনুযায়ী এখানে খাল ফুটের বেশি নাই। এদের আজকে ভুলের কারণে আজকে আমার পুরো বাড়ি পুরো খাল দেখায় দিছে, অথচ পাশে চারতলা বাড়ি পুরোটা খাল পড়ে, তাদের অর্ধেক সেভ করে দিছে। এখানে খাল থাকার কথা 100 ফুট প্রশস্তের, অথচ রয়েছে একটি ড্রেন। দখলদাররা 96 ফুট দখল করে গড়ে তুলেছে বহুতল ভবন, টিনশেড বাড়ি ও দোকানপাট। সিটি কর্পোরেশন বলছে, সিএস রেকর্ড অনুযায়ী খালের সীমানা নির্ধারণ করা হয়েছে। এরপর অভিযান চালানো হয়েছে, গুড়িয়ে দেওয়া হয়েছে অন্তত 10টি স্থাপনা। 100 ফিট খাল থাকার কথা, কিন্তু আমরা সরজমিনে আমাদের সার্ভে তদন্ত করে 4 ফিট খাল পেয়েছে। বাকি জায়গাটুকু বিভিন্নভাবে বিভিন্ন মানুষ দখল করে তারা বহুতল বাড়ি এবং দোকানপাট নির্মাণ করেছিল। এগুলো অপসারণ করে খালের মুখটা উন্মুক্ত করার জন্যই আজকে আমাদের এই অভিযান। ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা জানিয়েছেন, শ্যামপুর খালের এই অংশে আরও 60টির মতো অবৈধ স্থাপনা রয়েছে। এগুলো শিগগিরই উচ্ছেদ করা হবে। অবৈধ স্থাপনা চিহ্নিত করেছি, তাদেরকে পর্যাপ্ত সময় দিয়েছি। তাদেরকে বলছি, আপনারা নিজেরা যদি অপসারণ করে নেন তাহলে তাদের জন্য সুবিধা হবে। কিন্তু যেহেতু তারা অপসারণ করছে না, আমরা নিজেরাই আমাদের সিটি কর্পোরেশনের লেবার দিয়ে আমরা সেগুলো অপসারণ করছি। বাধা আসলে আইনানুগ ব্যবস্থা আমরা নেব, আমরা সেভাবে প্রিপারেশন নিয়েই এসেছি। কর্মকর্তারা জানিয়েছে, উচ্ছেদ অভিযান চলবে, কোনো বাধায় বন্ধ হবে না। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চতুর্থ দফায় আরও প্রায় 4000 রোহিঙ্গাকে ভাষান্তর নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। দুপুরে প্রায় 1100 রোহিঙ্গাকে 22টি বাসে করে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়। এর আগে শনিবার বিকেল থেকে উখিয়া এবং টেকনাফের 34টি ক্যাম্প থেকে ধাপে ধাপে রোহিঙ্গাদের উখিয়া কলেজ মাঠের অস্থায়ী ট্রানজিট পয়েন্টে নিয়ে যাওয়া হয়। পরে নৌবাহিনীর জাহাজে করে ভাষান্তরে নিয়ে যাওয়া হবে তাদের। এর আগে যারা ভাষান্তরে গেছেন তাদের কাছ থেকে সুযোগ সুবিধার খবর শুনেই তারা সেখানে যেতে চাইছেন বলে জানান স্থানান্তর প্রক্রিয়ার সাথে জড়িত কর্মকর্তারা। রাজধানীর পয়ঃবর্জ্যের পানি পরিশোধনের জন্য 5টি প্ল্যান্ট স্থাপন করা হবে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। আর পয়ঃবর্জ্য লেকে কিংবা নালায় না ফেলে সেপটিক ট্যাঙ্ক ব্যবহারে নগরবাসীকে অনুরোধ জানিয়েছেন উত্তরের মেয়র। দুপুরে রাজধানীর একটি হোটেলে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা শীর্ষক এক কর্মশালায় এসব কথা বলেন তারা। টেকসই উন্নয়নে পরিচ্ছন্ন শহরের বিকল্প নেই, তবে মেগাসিটি ঢাকায় এখনও আধুনিক টেকসই উন্নত পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা গড়ে ওঠেনি, যার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য। এমন পরিস্থিতি থেকে উত্তরণে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা নিয়ে এক কর্মশালার আয়োজন করে ডিএনসিসি। পয়ঃবর্জ্য খালে অথবা নালায় না ফেলে সেপটিক ট্যাঙ্ক ব্যবহার করতে নগরবাসীকে আহ্বান জানান ডিএনসিসির মেয়র। তিনি বলেন, যারা সরাসরি পয়ঃবর্জ্য লেকে কিংবা নালায় ফেলছেন তাদের দ্রুত সেপটিক ট্যাঙ্ক স্থাপন করতে হবে।
8তলা একটি বাড়িতে যদি 90 জন যদি হেবিটেন্ট থাকে, ওই বাড়ির সেফটি ট্যাঙ্ক করতে খরচ লাগবে মাত্র 5.5 লক্ষ টাকা। যেই পানিটা যদি প্রবাহ হয় অ্যাট সোর্স থেকে, ওই পানিটাতে কিন্তু অবশ্যই যে কথা বললেন আমাদের সিনিয়র সচিব, যে আমাদের ইরিগেশন হতে পারে, মাছের চাষ হতে পারে এবং অন্যান্য জায়গায় কিন্তু আমরা কাজটা করতে পারবো, সম্ভব। কিন্তু অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী জানান, সুয়ারেজ লাইন দিয়ে যেখানে বৃষ্টির পানি যাওয়ার কথা সেখানে পরিবহন হচ্ছে পয়ঃবর্জ্য। দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে এমনটি ঘটেছে বলেন তিনি। ঢাকা শহরে একটি পয়ঃবর্জ্য নিষ্পত্তি করার জন্য 5টা ট্রিটমেন্ট প্ল্যান্টের প্রকল্প নেওয়া হয়েছে এবং ওয়াসার মাধ্যমে সেগুলি বাস্তবায়নের কাজ চলছে। জায়গা অধিগ্রহণ করা হয়েছে অনেক জায়গায় এবং টেন্ডার কল করা হয়েছে। প্রায় 1,80,00,000 মানুষের শহরে প্রতিদিন 20 লাখ ঘনমিটার বর্জ্য পানি উৎপন্ন হয়। এর মধ্যে পরিশোধন হয় 0.4 লাখ ঘনমিটার, যা মূল বর্জ্যের মাত্র 2%। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা করায় খুলনা থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। চড়া দামে নিম্নমানের পণ্য সরবরাহ করার অভিযোগ তাদের বিরুদ্ধে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বলছে, এ ধরনের প্রতারকদের ধরতে অভিযান অব্যাহত থাকবে। এদিকে অনলাইন কেনাকাটায় ক্রেতাদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে ই-ক্যাব। প্রতারিত হলে আইনের আশ্রয় নেওয়ার তাগিদ তাদের। অনলাইন কেনাকাটায় ঝোঁক বাড়ছে দ্রুত। করোনাকালে অনলাইন ব্যবসায়ও বেড়েছে বহুগুণে। এই সুযোগে বেড়েছে প্রতারণাও। নিম্নমানের পণ্য সরবরাহ, ইচ্ছামতো দাম আদায়, টাকা নিয়ে উধাও, এরকম নানা অভিযোগ জমা পড়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। প্রতারণার অভিযোগে খুলনা থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীরা বলছেন, একসাথে 4টি ফেসবুক পেজ পরিচালনা করত তারা। বেশি টাকা নিয়ে নিম্নমানের পণ্য সরবরাহ করত। পে করে তারপর হচ্ছে স্লিপটা নিতে হবে, তারপর প্রোডাক্টটা নিতে হবে। তো প্রোডাক্টটা নিয়ে যখন আমি ওদের প্রোডাক্টটা ওপেন করলাম, তখন দেখলাম ওরা যে ছবি দিয়েছে তার তুলনায় অনেক নিম্নমানের প্রোডাক্ট এবং কোনো মিল নেই। পেমেন্ট তো করে দিয়েছি, পেমেন্ট বলে তাহলে আপনাকে আমরা 2 দিনের মধ্যে এক্সচেঞ্জ করে দিচ্ছি। আমরা ফাইন, অসুবিধা নাই। তারপরে আমি যোগাযোগ করলাম, এক্সচেঞ্জ করছে না। 2 দিন পরে ব্লক করে দিল, কমপ্লিটলি ব্লক করে দিল। তখন আমি বুঝলাম যে আমি প্রতারণার শিকার হয়েছি। ডিবি পুলিশ বলছে, শুধু এরাই নয়, সম্প্রতি অনেকেই অনলাইনে ভুয়া সাইট খুলে লোক ঠকাচ্ছে। হোম ডেলিভারি হয়ে যাচ্ছে অনেক জায়গায় চেয়ে নিয়ে আসতেছে। তো এই কমার্স যাতে বিঘ্ন না সৃষ্টি হয়, তো এই ধরনের প্রতারক চক্র যারা আছে তাদের জন্য মেসেজ হলো যে প্রতারণা করা যাবে না, যদি করা হয় তাহলে ডিএমপি পুলিশ তাদের গ্রেপ্তার করবে। ই কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাব বলছে, অ্যাসোসিয়েশনের কোনো সদস্যদের বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতারণা ঠেকাতে অনলাইন ব্যবসায়ীদের নিবন্ধন বা অনুমোদন জরুরি। শুধু ই-ক্যাবের মেম্বার কোম্পানি নয়, যে কোনো কোম্পানিতে আপনারা যদি প্রতারিত হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের সুযোগ আছে ভোক্তা অধিকারে মামলা করার, পাশাপাশি স্থানীয় পুলিশের সহযোগিতা নেওয়া। ই-ক্যাব বলছে, ভোক্তা অধিকার আইনের প্রচার বাড়াতে হবে। এছাড়া এই খাতের জন্য নতুন নীতিমালা করা প্রয়োজন। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের মুদ্রা বাজারের চাহিদার চেয়ে ডলারের সরবরাহ বেড়েছে, তাই এই মুদ্রার অবমূল্যায়ন ঠেকাতে অর্থবছরের প্রথম 7 মাসেই বাজার থেকে রেকর্ড 588 কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। রপ্তানি আর প্রবাসী আয় স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগকে সামষ্টিক অর্থনীতির জন্য ইতিবাচক বলে মনে করছেন বিশ্লেষকেরা। চলতি অর্থবছরের প্রথম 7 মাসে আমদানি বাবদ ব্যয় হয়েছে 2,522 কোটি ডলার। বিপরীতে এই সময়ে রপ্তানি আর প্রবাসী আয় মিলিয়ে বৈদেশিক মুদ্রা এসেছে 3,757 কোটি ডলার। এই বাড়তি সরবরাহ টাকার বিপরীতে ডলারের দর কমিয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করেছে। বর্তমানে আন্তঃব্যাংক লেনদেনে 84 টাকা 80 পয়সায় $1 বিক্রি হচ্ছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে 15 পয়সা কম। যখন মার্কেটে যখন সারপ্লাস ডলার চলে আসে, তখন আমরা এটা কিনি। কারণ আপনি জানেন যে আমাদের প্রবাসীদের এই করোনার ভিতরেও প্রবাসীরা প্রচুর পরিমাণ প্রবাসীদেরকে টাকা পাঠিয়েছে। ডলারের সাপ্লাই বেড়ে গেলে ডলারের দামটা কমে যাবে, বাংলাদেশি টাকার মুদ্রা মান বেড়ে যাবে, অ্যাপ্রিসিয়েট করবে। সেইটাকে ঠেকানোর জন্য বাংলাদেশ ব্যাংক ডলার দিচ্ছে। চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে 587 কোটি 80 লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এর আগে পুরো অর্থবছরেই কেনা হয়েছিল 87 কোটি 70 লাখ ডলার।
যদিও ওই বছর $83.5 কোটি বাজারে ছেড়েছিল কেন্দ্রীয় ব্যাংক, তবে করোনার কারণে ব্যবসায়িক মন্দা থাকায় এবার কমে গেছে ঋণের চাহিদা। ফলে ব্যাংকগুলোর কাছে 2 লাখ কোটি টাকার মতো উদ্বৃত্ত তারল্য রয়েছে। উদ্বৃত্ত হওয়ার দুটো প্রধান কারণ। একটা কারণ হচ্ছে যে আমাদের আমদানির পরিমাণটা অনেক কমে গেছে, কারণ অর্থনৈতিক কার্যক্রমটাও অনেক স্তীমিত, সেটা একটা বড় কারণ। এবং আমদানির পরিমাণটা রপ্তানির চাইতে আমাদের অনেক বেশি, সেই কারণে যখন আমদানিটা কমে যায়, রপ্তানি অল্প একটু কমলেও বা না কমলেও সেটা ইম্প্যাক্টটা ব্যালেন্স অফ পেমেন্টের চেয়ে বিশালভাবে একটা সারপ্লাস অ্যাকাউন্টে ধরা পড়ে। এদিকে একের পর এক রেকর্ড গড়ে চলেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। সবশেষ হিসাবে এর পরিমাণ দাঁড়িয়েছে $4,320 কোটি। এক বছর আগে যা ছিল $3,256 কোটি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিয়ানমারের সেনা অভ্যুত্থান বিরোধীদের গ্রেপ্তারে রাতভর সেনাবাহিনীর অভিযানের পর সকালে টানা 9ম দিনের মতো বিক্ষোভে নেমেছে হাজারো মানুষ। গতরাতে অভিযান চালিয়ে অনেককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। রাতে এভাবে গ্রেপ্তারের ঘটনায় ক্ষুব্ধ বিক্ষোভকারীরা। এছাড়া রাজধানী নেপিদোতে মহড়া দিয়ে বিক্ষোভ করেছে হাজার হাজার মোটরসাইকেল ও গাড়ির আরোহী। ইয়াঙ্গুন এবং মান্দালয় শহরে রাতে গ্রেপ্তার অভিযানের সংখ্যায় ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় টহল দিয়েছে মানুষ। এদিকে মানুষের স্বাধীনতা খর্ব করতে বেশ কিছু বিতর্কিত আইন চালু করেছে জান্তা সরকার। চট্টগ্রামের পর ঢাকাতেও হারের লজ্জা। রাকিম কর্নওয়ালের স্পিনে ধরাশায়ী বাংলাদেশ ঘরের মাটিতে হলো হোয়াইট ওয়াশ। চতুর্থ দিন জয়ের সুযোগ তৈরি হয়েছিল বোলারদের নৈপুণ্যে, কিন্তু 231 রানের টার্গেট নিজেদের ভুলে 17 রানের হারে তৈরি হলো উইন্ডিজ লজ্জা। 9 উইকেট নিয়ে ম্যাচ সেরা রাকিম কর্নওয়াল। সিরিজ শুরুর আগে ভিন্ন কারণে আলোচনায় থাকা রাকিম কর্নওয়ালের হাতেই হলো শেষটা। শুধু কর্নওয়ালই নন, অবহেলা ছিল ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডের প্রতি। মাঠের পারফরম্যান্সেই এলো সব বক্রোক্তির জবাব। 17 রানের জয়ে ইঙ্গিত ক্যারিবীয় সূর্যের পুনরুত্থানের। একই আলোতে উন্মুক্ত হলো অন্তঃসার শূন্যতা। হোয়াইট ওয়াশে স্পষ্ট কালো দাগ। টাইগার ক্রিকেটের পেছন দিকে যাবার চিত্র। 231-এর টার্গেটে শুরুটা যথারীতি ওয়ানডে ঢঙ্গে। সাদা পোশাকে সৌম্যের ওপেনার সত্তা নিয়ে টানা হ্যাচড়া শেষ হয়েছে দ্রুত। পঞ্চম দিনের স্পিন দুঃস্বপ্নের আঁচ পেয়ে তামিমের তাড়াহুড়ো আদতে মাটি করেছে বর্তমানটাই। 70 রানে 2 ওপেনারের বিদায়ের পর যথারীতি নাজমুল শান্ত ফ্লপ শো। রিভার্স সুইপ কাণ্ডের পর দ্বিতীয় ইনিংসে আর কোনো অ্যাডভেঞ্চার চেষ্টা করেননি মুশফিক। দারুণ টার্নে ওয়ারিকানি গড়েছেন ব্যবধান। মিঠুনের অবদান বলতে শুধু প্যাভিলিয়ন থেকে উইকেটে আসা যাওয়ায়। মুমিনুলের বিদায়ের পর প্রত্যাশা ছিল ইনফর্ম লিটন মিরাজ জুটিতে, কিন্তু ধ্বংসস্তূপ থেকে আর ওরা হলো না ফিনিক্সের। 188 রানে নবম উইকেটের পতনের পর বাড়ানো হয়েছে ম্যাচের দৈর্ঘ্য। ম্যাচ অফিসিয়ালদের ইচ্ছের প্রতি সম্মান জানিয়ে চতুর্থ দিনে সব শেষ করলো বাংলাদেশ। বাড়তি পাওনা বলতে শেষ দিকে মিরাজের প্রতিরোধ। টানা হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম পয়েন্টটা নাগালের বাইরেই থাকলো। এর আগে স্পিনারদের অবদানে জেগেছিল নতুন সম্ভাবনা। তৃতীয় দিনের মোমেন্টাম ধরে রেখে 117তে অল আউট হয় অতিথিরা। সবশেষ আফগানিস্তানের কাছে হারের পরও উঠেছিল একই রকম তাগিদ। সে পর্বে যখন ঢেলে সাজানো হয়নি, এবারও থেকে যাচ্ছে সম্ভাবনা সব অপমান হজম করে ফেলা। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আফগানিস্তানের পর বাংলাদেশ ক্রিকেটে যোগ হলো উইন্ডিজ লজ্জা। দুর্বল প্রতিপক্ষের কাছে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হওয়াতে ক্ষুব্ধ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ঢাকা টেস্ট হারার পর তিনি বলেছেন, এভাবে চলতে পারে না। আমূল পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন তিনি। কোচ ও অধিনায়কের কাছে হারের জবাবদিহি চাওয়া হবে বলেও জানিয়েছেন নাজমুল হাসান পাপন। এর আগে একটা স্ট্র্যাটেজি থাকে, একটা প্ল্যান থাকে। প্রত্যেক দিন প্রত্যেকটা সেশনের একটা প্ল্যান থাকে, স্ট্র্যাটেজি থাকে। এখানে প্ল্যানিং বলেন, স্ট্র্যাটেজি বলেন, কোঅর্ডিনেশন বলেন, কিচ্ছু ছিল না। এইভাবে চলতে দেওয়া যায় না। আমি আফগানিস্তানের পরে কিছু বেশি বলতে চাইনি, কিন্তু আজকে আপনাদেরকে বললাম আইদার এটা চেঞ্জ করতে হবে, এটা অবশ্যই চেঞ্জ করতে হবে, কারণ যেভাবে হোক উই হ্যাভ টু চেঞ্জ ইট। এখন আমাদেরকে ওদেরকে জিজ্ঞেস করতে হবে, আমাদেরকে বুঝতে হবে আসলে ব্যাপারটা কি হচ্ছে। এইভাবে আমরা মেনে নিতে পারি না।
এমন বসন্ত বরণ দেখেনি কেউ। প্রকৃতির পক্ষ থেকে মৃদুমন্দ বাতাস আর মিষ্টি রোদের উপহার থাকলেও তার গ্রহণকারীর সংখ্যা ছিল নগণ্য। বকুলতলার পরিবর্তে এবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে আয়োজন হয় বসন্ত উৎসব। যন্ত্রসঙ্গীত, একক ও সমবেত গান, আবৃত্তি আর নৃত্যের প্রাণোচ্ছল পরিবেশনায় মেতে ওঠেন প্রকৃতিপ্রেমীরা। ভোরের বাতাসে ভেসে যায় ভৈরবী সুর। সকালের সূর্য আর নরম রোদ বলে দিচ্ছে নগরে লেগেছে বসন্তের ছোঁয়া। প্রতিবারের মতো চারুকলার বকুলতলায় নয়, এবার বসন্ত উৎসব রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। করোনার কারণে জনসমাগম কম হলেও ঘাটতি ছিল না প্রাণের উচ্ছ্বাসে। জাগাও 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 আমার সুপ্তই প্রাণ। চারুকলার প্রোগ্রাম হবে না, অনেক দুঃখিত ছিলাম। এটার মজা হচ্ছে সবাই একসাথে উদযাপন করা হয় একটা দিন। আগের চারুকলার লোকেশনটাই আমাদের প্রেফারেবল, কিন্তু আসলে মহামারী হোক আর যাই হোক, জীবনও থেমে থাকবে না, উদযাপনও থেমে থাকবে না। এবারও বৈচিত্র্যে ভরপুর ছিল বসন্ত উৎসব। ২৭ রকমের পরিবেশনার মধ্যে সবার নজর কাড়ে সাঁওতালি নাচ। ভালোবাসা আর ফাগুন মেখেছে এই রঙে, তাই দুটোকে মিলিয়ে আবৃত্তিও মনোযোগ কেড়েছে। মনে কি পড়ে কত কালো রাতে করাতের মতো চিরে, এবার রবীন্দ্র সরোবর ছাড়া রাজধানীর সব জায়গায় ছিল সীমিত আয়োজন। ঐতিহ্য রক্ষার আয়োজন হলেও তার উজ্জ্বলতা কমেনি বলছেন আয়োজকরা। দীর্ঘদিন ঘরের ভিতরে বসে আছে, উন্মুখ হয়ে আছে সবাই। কখনো যেমন আমরা একবার অনুষ্ঠানে আয়োজন করেছি, বর্ষিয়ানদের অনেককে আমরা বলিনি ইচ্ছে করি, তারাও আসেননি, কিন্তু যারা তারুণ্য যারা এসছে, নাচের অজস্র দল এখানে এসছে, তো তারা এসছে তাদের ভালোবাসা থেকেই। করোনার ভয় কাটিয়ে নিউ নর্মাল লাইফে ফিরছেন নগরবাসী, তাই বসন্ত উৎসবে মেতে উঠে আবারও স্বাভাবিক জীবনের প্রত্যাশা সবার। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর সেই সঙ্গে শেয়ার করছি সংবাদ সন্ধ্যা। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনায় আরও ৮ জনের মৃত্যু, শনাক্তের হার ২.৫৩, টিকাদানে বাড়ছে ভিড়। বিচ্ছিন্ন সহিংসতায় ৫৫ পৌরসভায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা, পটিয়ায় ১ জন নিহত। শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত, মার্চের প্রথম সপ্তাহে খোলার পরিকল্পনা। টেস্ট সিরিজে উইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ, ঢাকা টেস্টে ১৭ রানের হার। আর এই ছিল সংবাদ সন্ধ্যার আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।